আজকে অনারেবল চিফ মিনিস্টার তিনটে বিষয় নিয়ে আজকে রিভিউ করেছেন। প্রথম যেটা আছে আমাদের যে কোভিড যে সেকেন্ড ওয়েভে আমাদের যে কাজকর্ম আছে সেটাকে পুরোটাই রিভিউ করেছেন। তারপরে যেটা আছে আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো চলছে সেটাকে ম্যাডাম রিভিউ করেছেন। আর থার্ড যেটা আছে আমাদের যে হেলথ ক্ষেত্রে যেটা আছে থার্ড ওয়েভ যেটা আশা করা যাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কাগজে আপনারাই লিখছেন, সেটা অন্যান্য আমাদের অন্যান্য দেশে থার্ড ওয়েভ যেটা দেখা যাচ্ছে সেটা থার্ড ওয়েভে নিয়ে কি কি প্রিপারেশন করা হয়েছে সেটা একটু রিভিউ করেছেন। আর শেষের দিকে যেটা আমাদের 25-26 তারিখে যে বড় প্রচার আসছে সেখানে আমাদের ডিজাস্টার প্রিপেয়ারনেস যে জেলাগুলোতে বিগত দিনে যেটা এফেক্টেড হয়েছে তারা যে এফেক্টেড হতে পারে যে বড় প্রচার আসছে তাদের দৃষ্টি মজবুত হচ্ছে সেটা রিভিউ করেছে। তো প্রথমে যেটা আছে আমাদের কোভিড ম্যানেজমেন্ট ক্ষেত্রে যেটা আপনারা জানেন কি আমাদের যখন এই সেকেন্ড ওয়েভটা শুরু হয়েছে তখন ফার্স্ট যে ফেজ অফ ইলেকশন ছিল তখন আমাদের পজিটিভিটি রেট খুবই কম ছিল, 3.43 এরকম পজিটিভিটি রেট ছিল। কিন্তু 8th ফেজে ইলেকশনে যেহেতু নানা রকম ক্যাম্পেইনিং পাবলিক মিটিং ফেনা ফেনা কোনো রেস্ট্রিকশন ছিল না, 8th ফেজে যেতে যেতে আমাদের এই যে পজিটিভিটি রেট 33% থেকে বেশি হয়ে গেছিল। তো এখন আমাদের যে সেকেন্ড ওয়েভ মোটামুটি আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। সেটা হচ্ছে আমাদের গতকালের যেটা আছে 1800 মতো কেসেস সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। আর সেখানে আমাদের পজিটিভিটি রেট 3.61 চলে এসছে। অনেক জেলা আছে যেখানে আমাদের 100 থেকে কম কেসেসগুলো দেখা যাচ্ছে। সেখানে আমাদের অনারেবল সিএম এর নির্দেশ মতো আমাদের কন্টেইনমেন্ট জোন, মাইক্রো কন্টেইনমেন্ট জোন যে যে জেলাতে যে যে এলাকাতে বেসিক্যালি গঞ্জ এলাকা আর আরবান এরিয়াগুলোতে যেখানে গঞ্জের আশেপাশে যে এলাকাগুলো আছে সেখানে এখন কোভিড কেসেসগুলো দেখা যাচ্ছে। 250 থেকে বেশি মাইক্রো কন্টেইনমেন্ট ও কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। বেসিক্যালি যেখান থেকে হয়েছে যেখান থেকে কেসেসগুলো আছে সেটাকে বিভিন্ন রেস্ট্রিকশন মধ্যে যেরকম কন্টেইনমেন্ট জোন করা হয়েছে সেটা, তো সেটাই ম্যাডাম আজকে রিভিউ করেছেন কি কত এফেক্টিভ হচ্ছে কন্টেইনমেন্ট জোন। আর তারপরে আমাদের সিএম একটা নির্দেশ দিয়েছিলেন যে কন্টেইনমেন্ট জোন মধ্যে আমাদের অন্যান্য যে ক্যাটাগরিজগুলো যেটা সুপার স্প্রেডার করা হয় সেগুলো ক্যাটাগরিজ করা হয়েছিল তাদেরকে ভ্যাকসিনেশন করা, ধরুন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স আপনারা আছেন, তারপরে আছে ভেন্ডার্স গুলো আছে, হকার্স গুলো আছে, যারা সবজি যারা ভেন্ডার্স গুলো আছে, যারা স্লাম ডুয়েলার্স আছে, এদেরকে হকার্স গুলো এই সবগুলো যে সুপার স্প্রেডার্স মধ্যে আছে, হেলথ ওয়ার্কার্স আছে, তাদের ফ্যামিলিজ গুলো আছে, এই সব বিভিন্ন যে ক্যাটাগরিজ গুলোকে সুপার স্প্রেডার করা হয়েছে। তার সঙ্গে ম্যাডাম বলেছে যে কন্টেইনমেন্ট জোন যেটা আছে কন্টেইনমেন্ট জোন মধ্যেও কিন্তু ভ্যাকসিনেশন করে দিয়ে যেহেতু ওখানে স্প্রেড হচ্ছে সেখানে 5টা থেকে 10টা হবে, 10টা থেকে 20 জন হবে, তো সেটা না হয় সেখানেও একটা ভ্যাকসিনেশন করা, সেটা ম্যাডাম রিভিউ করেছেন। এখানে আমাদের মাননীয় অ্যাডমিনিস্ট্রেটর আছেন ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনে, অন্যান্য সিনিয়র অফিসার আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন, সিপি এসপি স্যার ছিলেন, তার সঙ্গে সিএমআই স্যার ছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, তারা ভার্চুয়ালি জয়েন করেছেন। আর আমাদের বিভিন্ন জেলাতে যেটা আমরা সিনিয়র অফিসার যাদেরকে পোস্ট করা হয়েছে তারা কোভিড অবজারভার হিসাবে তারা কোভিড অবজারভার ভার্চুয়ালি জয়েন করেছেন মিটিংয়ে। তো সেটা রিভিউ করা হয়েছে আর যে যে জেলাতে বেশি আছে তাদেরকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেটা আছে আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো আছে আপনারা জানেন মাঝখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পলিসি চেঞ্জ করেছে, তার জন্য একটা যে সাপ্লাইগুলো ভ্যাকসিনের একটু ডিসলোকেশন হয়েছিল 10-15 দিন। এখন মোটামুটি ভ্যাকসিনেশন আমরা যে যতটা ভ্যাকসিন পাচ্ছি এটা একটা হিউজ ডিমান্ড এন্ড সাপ্লাই একটা গ্যাপ রয়েছে, কিন্তু যে ভ্যাকসিনেশন মধ্যে যেটা আছে আমাদের ভ্যাকসিনেশন কাকে করতে হবে, কিভাবে প্রায়োরিটাইজ করতে হবে, আরবান এরিয়াস, পেরি আরবান এরিয়াস, তারপরে সুপার স্প্রেডার্স, আরও যেটা আছে আমাদের অনারেবল চিফ মিনিস্টার যেটা নির্দেশ আছে দিয়েছেন যেটা হচ্ছে আমাদের থার্ড ওয়েভে যেটা অন্যান্য দেশে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি এটা বাচ্চাদের যাদের 0 to 80 আমাদের যারা আছে যাদেরকে ভ্যাকসিনেশনে এখন আওতার মধ্যে যারা আসেনি তাদের উপর এখন রিসার্চ হচ্ছে কি কোনটা ভ্যাকসিন কার্যকারী হবে কিনা, আদৌ দেওয়া হবে কিনা। তো যেহেতু ভ্যাকসিনেশন হয়নি 0 to 18 গ্রুপে সেখানে একটু এই কোভিড দেখা যাচ্ছে থার্ড ওয়েভে। তো সেখানে আমাদের আজকে ম্যাডাম নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে কি যাদের মায়েরা আছেন যাদের বাচ্চারা 12 বছর অবধি আছে, যা 12 বছরের বয়সে যে বাচ্চা যাদের যে মায়েরা আছেন তাদেরকেও একটু আমরা প্রায়োরিটি বেসিসে তাদেরকেও ভ্যাকসিনেশন দেওয়া হবে।
তো ভ্যাকসিনেশন নিয়ে মোটামুটি এটা রিভিউ করা হয়েছে সমস্ত জেলাতে কিভাবে ভ্যাকসিনেশন করা হচ্ছে, কোথায় কোথায় করা হচ্ছে, কোন কোনটা এরিয়াটাকে প্রায়োরিটি দিতে হবে, কোন কোনটা গ্রুপকে প্রায়োরিটি দিতে হবে, এটাও একটা বিস্তারিতভাবে একটা আলোচনা হয়েছে। এছাড়া যেটা আছে আমাদের আপনারা জানেন সেকেন্ড ওয়েভ যখন শুরু হয়েছে তার আগে থেকে ফার্স্ট ওয়েভের পরে আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো যেটা আছে এটা ভীষণভাবে আমরা স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে আমাদের ম্যান পাওয়ার, ডক্টর, নার্সেস, প্যারামেডিক্যাল স্টাফ অনেকটা আমরা পরিকাঠামো বাড়ানো হয়েছে, অনেক সেফ হোম করা হয়েছিল, অনেক স্যাটেলাইট সেন্টার করা হয়েছিল আর আইসোলেশন সেন্টারগুলো করা হয়েছে। এখন আপনারা জানেন কি যেহেতু আইসিইউ, এসডিইউ অনেক এডিশন করা হয়েছে, সেই তথ্যগুলো আপনাদের কাছে আগে আমরা দিয়েছি। 30,000 থেকে বেশি আমাদের বেড সংখ্যা, যে কোভিড বেড সংখ্যাটা বাড়ানো হয়েছিল। তারপরে আমাদের আইসিইউ, এসডিইউ যেটা বাড়িয়ে তারপরে যন্ত্রপাতি যেটা আছে ভেন্টিলেটর বলুন, অন্যান্য জিনিসকে বলুন, সেটাও করা হয়েছে। এখন যেহেতু বেডটা কমে গেছে অনেকটাই কিন্তু এটা ফাঁকা আছে, ভ্যাকেন্ট আছে, কিন্তু যেটা আছে আমাদের যেহেতু আমরা থার্ড ওয়েভটা এক্সপেক্ট করছি, অ্যাপ্রিহেন্ড করছি, অন্যান্য যেহেতু আমাদের দেশে হয়েছে, সেখানে একটা পেডিয়াট্রিক কেয়ার ম্যাডাম এর মধ্যে একটা অ্যাডভাইজারি গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিল একটা করেছেন, সেই বডি করেছেন, তারা হেলথ ডিপার্টমেন্ট সেভাবে নির্দেশটা অর্ডারটা ইস্যু করেছে। তার আমরা এক্সপার্টসদের আমরা যেটা আছে ওটার মত যেটা আমরা নিতে শুরু করেছি। তাছাড়া আমাদের একটা প্ল্যান অফ অ্যাকশন করা হয়েছে ফর ইনক্রিজিং পেডিয়াট্রিক কেয়ার, যেহেতু বাচ্চাদের সেখানে আমাদের বিভিন্ন স্তরে যেটা পেডিয়াট্রিক কেয়ার দেওয়া হয়, আমাদের প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে আমাদের মেডিকেল কলেজ, টার্সিয়ারি কেয়ার অবধি, সুপার স্পেশালিটি হসপিটাল অবধি, সেখানে আমাদের এসএনসিইউ বাড়ানো, তারপরে বাচ্চাদের যেটা আইসিইউ ক্ষেত্রে অন্যান্য ভেন্টিলেটর থেকে শুরু করে অন্যান্য যন্ত্রপাতি একটা অন্যরকম হয় সেটা সরবরাহ করা। এই ছাড়া পেডিয়াট্রিক কেয়ারে একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করা হয়েছে। সেখানে মোটামুটি যেটা হচ্ছে আমাদের 1300 পেডিয়াট্রিক আইসিইউ গভর্নমেন্ট হসপিটালে জুলাই মধ্যে করা হবে। এছাড়া আমাদের 350 এসএনসিইউ, যেটা 1 থেকে 90 দিনের বাচ্চা যারা আছে তাদেরকে রাখা হয়, এটাও গভর্নমেন্ট হসপিটালে করা হবে জুলাই মধ্যে। এছাড়া আমাদের যেটা আছে 10,000 জেনারেল বেড, সেটা আমাদের গভর্নমেন্ট হসপিটালে ফর মডারেট পিডিয়াট্রিক এন্ড ফিমেল কেসেস। এটা মোটামুটি একটু চিন্তা ভাবনা করা হয়েছে, প্ল্যান অফ অ্যাকশন করা হয়েছে, যে কার্যকারী ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে। এই জুলাই মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে আমাদের, সেটাই ম্যাডাম রিভিউ করেছে। আপনারা শুনতে পাচ্ছেন তো? Can you please repeat the numbers? আরেকবার রিপিট করুন প্লিজ স্যার, the numbers ওই শুধু ওই আইসিইউ আর এইচডিইউ ওইটা বুঝি বেড এসএনসিইউ জেনারেল বেড নাম্বারটা রিপিট করুন। যেটা প্রভিশন ফর 1300 একটা আছে, যেটা আমাদের, যেটা আমি আগে বললাম, আমাদের 1300 পেডিয়াট্রিক আইসিইউ, এটা গভর্নমেন্ট হসপিটালে জুলাই 2021 অবধি করা হবে। অন্যান্য জিনিস আপনারা পরবর্তীকালে হেলথ সেক্রেটারির কাছ থেকে নিয়ে নিতে পারেন। সেটা তারপরে যেটা আছে আমাদের ফিমেল বেডস, পেডিয়াট্রিক বেডস, যেটা বাড়ানো হবে। এছাড়া যেটা আছে ম্যাডাম আজকে আলাদাভাবে যেটা বলেছেন, যেটা আপনারা জানেন কি সেকেন্ড ফেজে অক্সিজেনের ডিমান্ডটা অনেকটা বেড়েছে, তো দেখা গেছে। তারপরে সেটা আছে আমাদের অক্সিজেনের যে সরবরাহ, অক্সিজেন অ্যাভেলেবিলিটি, তার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা একটা নতুনভাবে একটা প্ল্যান অফ অ্যাকশন করা হয়েছে, যেটা অলরেডি ইমপ্লিমেন্ট করছে। সেটাও একটা রিভিউ করেছেন কি বিভিন্ন স্তরে, কোন স্তরে এটা আছে, যেখানে এলএমও প্ল্যান্ট হবে, সেখানে পিএসএ প্ল্যান্ট হবে, কোথায় পাইপ অক্সিজেন সাপ্লাই ওটা হবে, অন্যান্য যে জিনিসগুলো আছে অক্সিজেন কনসেন্ট্রেটর কোথায় কোথায় দেওয়া হবে, এই জিনিসগুলো ম্যাডাম রিভিউ করেছেন। তো এটা মোটামুটি হেলথ অ্যান্ড কোভিড রিলেটেড রিভিউ করা হয়েছে। এছাড়া যেটা আছে, যেটা শেষের দিকে যেটা আছে আমাদের 25-26 তারিখে যেটা বড়া পোর্টাল আসছে, সেখানে যেহেতু বৃষ্টি এবার বেশি হয়েছে একটা পিরিয়ডে, তো সেখানে আমাদের নদীগুলো যেটা আছে এমনি ভর্তি আছে। তারপরে যেটা বড়া পোর্টাল বলে ওখানে আমাদের যে ডিজাস্টার প্রিপেয়ারনেস গুলো আছে জেলা স্তরে, সেখানে পুরো ম্যাডাম রিভিউ করেছে। তারপরে যেটা আছে নির্দেশ দিয়েছেন ওখানে সমস্ত যে ভালনারেবল পয়েন্টস গুলো আছে সেখানে কুইক রেসপন্স টিম করা, 24/7 কন্ট্রোল রুম খোলা। তারপরে যেটা আছে বিভিন্ন যে ইরিগেশন
থাকে, স্যান্ড ব্যাগ, অন্যান্য জিনিসগুলো থাকে, সেটাকে মজুত করা। তারপরে রিলিফ ম্যাটেরিয়ালসগুলো যেটা আছে, বিভিন্ন রিলিফ ম্যাটেরিয়ালসগুলো সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই সাবসেট স্টক আছে কিনা। আর এছাড়া আছে কি যেখানে বাংলাদেশের লোকেশনসগুলো আছে সেখান থেকে এখন থেকে প্ল্যান অফ অ্যাকশন করে তারপরে ওখান থেকে ইভ্যাকুয়েশন করা। তো সেই এরিয়াগুলো ম্যাডাম নির্দিষ্ট ডিএমদের এসপিদের সিপিদের সঙ্গে কথা বলে সেটাও মোটামুটি আলোচনার মধ্যে তারা বলেছে কি কোথায় কোথায় থেকে তারা ইভ্যাকুয়েশন করবে, এই মোটামুটি আজকে আলোচনা হয়েছে। দ্বিবেদী সবটাই বলেছে আমার চিফ সেক্রেটারি, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে হোম সেক্রেটারি থেকে শুরু করে, ফাইন্যান্স সেক্রেটারি থেকে শুরু করে, হেলথ সেক্রেটারি থেকে শুরু করে, আমার কর্পোরেশনের কমিশনার থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার, ডিজি পুলিশ থেকে শুরু করে, ইরিগেশন সেক্রেটারি থেকে শুরু করে, আমাদের ডিএইচএস থেকে শুরু করে, আমাদের আরও যারা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি থেকে শুরু করে, এবং সোমেন সিপি কলকাতা থেকে শুরু করে, ফিরাদ হাকিম মেয়র থেকে শুরু করে, মানে অ্যাডমিনিস্ট্রেটর আর কি, তারা সবার উপস্থিতিতে সমস্ত ডিএম এসপিকে নিয়ে এবং সিএমওইসদের নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। এই আলোচনা এইটা নিয়ে প্রায় 20-25 বার হলো। আমরা এভরি 3 days আমরা এরকম একটা আলোচনা করি, হয় আমি করি নয় সিএস করে, 48 আওয়ার্সের মধ্যেও অনেক মিটিং করতে। সুতরাং আজকে 3টে ইস্যু ছিল, তার মধ্যে 2টো ইস্যু ইম্পর্টেন্ট। একটা 26 তারিখে যে বড় বানটা আসবে, সেই বানটা প্রায় 6 মিলিমিটারের মতো উচ্চতা থাকবে সাগরে। সুতরাং আমরা বানের ব্যাপারে যে জেলাগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে বা নদী নালার দেশ হচ্ছে বাংলা ভর্তি নদী নালার দেশ, সুতরাং নদীমাতৃকার দেশ, সুতরাং সমস্ত ডিএমদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। একদিকে আরামবাগ, খানাকুল ওই দিকটা, এদিকে আবার আপনাদের হাওড়াতে যেমন আমতা, বাগনান, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়ার কিছুটা, ওদিকে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, দ্বারকেশ্বরী নদীর ওপর দিয়েও জল বয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন জেলা প্লাস সাগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমানের কিছু অংশ, এবং উত্তরবঙ্গে যেটা হচ্ছে সংকোচ, ভুটানের জল বাড়লে জলপাইগুড়িতে জল ঢোকে, যেমন আমাদের কালজয়ী নদী আছে। তাছাড়া আমাদের বিহারে, ঝাড়খণ্ডে জল জমলে ওটাও বাংলায় এসে জমে, মেদিনীপুর পশ্চিম থেকে শুরু করে পুরোটাই হাওড়া হুগলি সমস্ত ডুবিয়ে দেয়, কারণ বাংলাটা প্রায় নৌকার মতো। সেই অবস্থায় যতটা পারা যাবে, প্রকৃতি তো আমাদের হাতে নেই, প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি হচ্ছে, এবং গত 19 দিনে 1 বছরের বর্ষা পুরো 19 দিনেই হয়ে গেছে। এতটা মানে স্রোতের বর্ষা এতটাই স্রোতস্বিনী হয়েছে। এই অবস্থায় তবু আমরা ট্যাকেল করে যাচ্ছি, এবং অফিসাররাও করছেন, স্থানীয় মানুষও করছেন, তাদেরও কষ্ট হচ্ছে। এই অবস্থায় একটা 25, 26, 24 থেকে একটা অ্যালার্মিং, একটা রেড অ্যালার্ট তো আছেই। 24x7 ইরিগেশন ডিপার্টমেন্ট উইথ ডিজাস্টার ডিপার্টমেন্ট তারা প্রত্যেকে সর্বক্ষণের জন্য ওয়াচ রাখবেন, কোনো বাঁধ যাতে পট করে জল ছেড়ে না দেয়, একটু ম্যানেজ করে করতে হবে। একদম যখন না ছাড়লে বাস্ট করে যায় তাহলে আরও বেশি ডুবে যায়, সেই জন্য সেটা নজর রেখে করতে হবে। এটা একটা। 2 হচ্ছে কোভিড ম্যানেজমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, এবং আপনারা জানেন যখন আমাদের 8 ফেজ ইলেকশন ছিল, 7 ফেজ ইলেকশন ছিল, আমরা বারবার বলছিলাম ইলেকশনটাকে ক্লাব করে দেওয়ার জন্য। একদিনে ইলেকশন হলো কোনো প্রবলেম হয় না, একদিনে ইলেকশন হলো একটা টাইম পর্যন্ত, বা ধরুন 7 দিনের ক্যাম্পেইনের ডেট দিল, বাই ইলেকশনগুলো অনেকগুলো আছে, আমরা চাইবো বাই ইলেকশনগুলো হয়ে যাক, 7 দিন ক্যাম্পেইনের ডেট দিক, বেশি দরকারও নেই ডেট, 10টা থেকে 7টা টাইম দিলেই আমাদেরও হয়ে যাবে, আমরা এর থেকে বেশি নিতেও চাই না। হলে কিন্তু ইলেকশনগুলো বাই ইলেকশনগুলো হয়ে যায়, যেটা আমরা বারবার বলছিলাম। আমরা এবারের ইলেকশনে কি দেখলাম, ফার্স্ট যখন ইলেকশন ডে অফ 1 ফার্স্ট ফেজ, তখন 2-3% ছিল সংখ্যাটা পজিটিভিটি, কিন্তু যখন বাড়তে বাড়তে এটা হয়ে গেল 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 5th থেকে 8th মধ্যে এটা এসে 33% পজিটিভ রেটে চলে গেছিল, এবং দ্যাট ওয়াজ দ্য পিক এরিয়া অফ দ্য কোভিড সিস্টেম। এবং কোভিড পজিটিভ হয়েছে 8 ফেজ ইলেকশন
ওই সময়টাই সবচেয়ে বেশি পজিটিভ হয়েছে, এবং যেটা বারবার আমরা বলেও কোনো লাভ হয়নি। যাই হোক, সেখান থেকে 33 থেকে আমরা এখন এটা 3.61-এ নামিয়ে এনেছি। বাংলায় ডেন্সিটি অফ পপুলেশন ইজ বেশি, অনেক জায়গায় দেখবেন রাজ্যগুলোর পপুলেশন কম, তারা সেভাবে হিসেব ধরে। আমাদের পপুলেশন খুব বেশি, তাতে এক একটা জেলায় হয়তো 100 আছে, কোথাও 75 আছে, কোথাও 50 আছে, কলকাতাতেও 87-97-এর মতো আছে। এগুলো তো বিভিন্ন জায়গা থেকে লোকজন যাতায়াত করে, বিধিনিষেধ চলছে। তা সত্ত্বেও অনেক কন্টিনেন্ট জোন করা হয়েছে, যেগুলো হচ্ছে খুব কন্ট্রোল করে রাখার জন্য, এবং সবাইকে বলা হয়েছে ভালো করে কাজ করার জন্য। অনেক জেলা কমিয়েছেও, এর মধ্যে চেষ্টা করেছে। দার্জিলিংটাও একটু বেশি আছে, নদিয়াটা একটু বেশি আছে, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, বাঁকুড়া, এরকম কয়েকটা জেলা ধরা হয়েছে। আর আমরা ভ্যাকসিনেশন স্ট্যাটাস আমাদের বাংলার খুব ভালো, টিকায় আমরা খুব ভালো কাজ করি, এবং এক্ষেত্রে 2 কোটির মতো টিকা অলরেডি আমরা দিয়েছি। কোভিড ভ্যাকসিনাইজেশনের জন্য 2 কোটি ডোজেস অলরেডি আমরা দিয়েছি, এবং 33 লক্ষ ডোজ দেওয়া হয়েছে যারা সুপার স্প্রেডার। সুপার স্প্রেডার কাদের বলি? যারা অনেক লোককে মিট করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, একেবারে পানের দোকান থেকে শুরু করে, সবজিওয়ালা থেকে শুরু করে, মৎস্যওয়ালা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, এদের সবাইকে, কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে এদের দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি এখনও যেটা আছে আগামী 10 দিনে এটাও কমিয়ে ফেলব। এবং প্রায়োরিটি তৈরি করা হয়েছে ফর নেক্সট, যদিও প্রতিদিন আমরা 3 লক্ষর মতো ডোজ দিই এখন। এই কয়েকটা দিন প্রধানমন্ত্রীর 21 তারিখ পর্যন্ত টাইম নেওয়ার ফলে কিছুটা গ্যাপ হয়ে গেছে, 7-8 দিনের একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপটা না হলে হয়তো আরও অনেক হয়ে যেত। যাই হোক, আমরা 3 লক্ষটাকে বাড়িয়ে 4 লক্ষ করবো বলেও ঠিক করেছি দেওয়ার ক্যাপাসিটি অনুযায়ী। এবং আমরা যে ডিমান্ড করেছি 3 কোটি, সেটা তো আমরা পাইনি। আমরা 3 কোটিটা পেলে প্রাইভেটকে 1 কোটি দিতাম, আর 2 কোটি আরও আমরা যদি দিতাম, কারণ অনেক ডোজ তো আমরা নিজেরাও কিনেছি, প্রাইভেটেও অনেক কিনেছে, তাহলে আমাদের অনেকটা কাজ হয়ে যেত। কিন্তু 2 কোটিও সংখ্যাটা কিন্তু কম নয়, 2 কোটি মানুষকে ইতিমধ্যেই ডোজ দেওয়া হয়ে গেছে। কাল থেকে আবার শুরু হবে, 4 লক্ষ করে রেগুলার দেবে। আর আরেকটা রিগার্ডিং আমাদের জুলাই মাসের মধ্যে 70 লক্ষ ভ্যাকসিন দেবো আমরা। এছাড়াও তার মানে প্রায় 3 কোটির কাছাকাছি পৌঁছে যাব। এছাড়াও আমরা থার্ড ওয়েভটাকে ইম্পর্টেন্স দিচ্ছি এই কারণে, সেকেন্ড ওয়েভটা তো ইনফেকশনটাকে বাড়িয়েছে, থার্ড ওয়েভটা অনেকে বলছে, এটা আমাদের দেখুন, আমরা তো আর কেউ গবেষণা করি না বা অভিজ্ঞ লোক নই, কিছু কিছু দেশ বলছেন বা বিশিষ্টরা বলছেন যে হয়তো এরপরেরটা বাচ্চাদের ওপরে কিছুটা আসবে, এবং সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ছোট্ট বাচ্চা থেকে 12 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা মায়ের আদরে, মায়ের আঁচলের তলায় থাকে বলতে পারেন, তারা অনেকটাই মায়ের উপর নির্ভরশীল, সেই মায়েদের আমরা কিন্তু প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিনেশনটা করিয়ে দেবো, যাতে বাচ্চা মায়ের কাছ থেকে না পায় এবং মা বাচ্চাটাকে ভালো করে দেখে শুনে রাখতে পারে। এটা আমরা একটা প্রায়োরিটি জোন করেছি। আমি আরেকটা মনে করি যেটা আমাদের প্রত্যেকের দেখা উচিত, অনেকেই প্রাইভেটে কোভিড ভ্যাকসিনটা নিয়েছে, যেটা হচ্ছে কোভিডশিল্ড নয়, কোভ্যাক্সিন। তারা কিন্তু এটা কিন্তু এখনও অথরাইজড নয়, ফলে বিদেশে কিন্তু তাদের এটাকে অ্যাকসেপ্ট করছে না। ফলে স্টুডেন্টরা যারা বাইরে যেতে চাইছে তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছে, যে তারা কি করবে। অথেন্টিকেটেড না হলে বাইরের দেশগুলো যদি এই কোভ্যাক্সিন, যেটা প্রাইম মিনিস্টারের মাথা থেকে আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে ব্রাজিলের সাথেও প্রবলেম চলছে, বাংলাদেশের সাথেও প্রবলেম চলছে, সেইটা কিন্তু স্টুডেন্টদের আজকে কিন্তু একটা বিরাট বিপর্যয়। কারণ অনেক স্টুডেন্টরা নিজেরা কোভ্যাক্সিন নিয়েছে প্রাইভেটে। আমি এটা চিফ সেক্রেটারিকে বলবো একটা চিঠি ইমিডিয়েট হেলথ সেক্রেটারিকে লিখতে, আর ক্যাবিনেট সেক্রেটারিকে, যে যারা কোভ্যাক্সিন নিয়েছে, যারা স্টুডেন্ট,
তারা অ্যালাউ হচ্ছে না বাইরে পড়তে যাওয়ার জন্য, ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু দিচ্ছে না। সুতরাং তাদের জন্য রিমেডি কি? আইদার কোভ্যাক্সিনটাকে ইমিডিয়েট অথেন্টিকেট করা WHO-কে দিয়ে পার্সু করে যে এটা ঠিক আছে এবং এটা এন্টাইটেল আছে, আর তা নাহলে এর অল্টারনেটিভ কি আমিও বুঝতে পারছি না। তখন সে একটা ভ্যাকসিন নিয়েছে, আবার কি একটা ভ্যাকসিন তার অ্যালাউড হবে? সেটা তো সম্ভব নয়। সুতরাং কোভ্যাক্সিনটাকে যাতে অফিসিয়ালি অ্যালাউ করা হয় সারা পৃথিবীতে, সেটার জন্য একটা ইনিশিয়েটিভ ইমিডিয়েট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া উচিত। এবং আমি দেখছি এই প্রবলেমটা কিন্তু আজকে সারা দেশ ফেস করছে, এবং দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস প্রবলেম ফর দ্য স্টুডেন্ট। আমাদের অনেক স্টুডেন্টরাই বাইরে পড়তে যায়। কোভিডশিল্ড যারা নিয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু কোভ্যাক্সিন যারা নিয়েছে বিভিন্ন জায়গা থেকে তাদের প্রবলেমটা হয়েছে। আমরা বেশিরভাগটাই কোভিডশিল্ডই দিয়েছি, টোটালটাই কোভিডশিল্ড দিয়েছি আমরা। পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা যেগুলো দিয়েছি কোভিডশিল্ডই দিয়েছি, কিন্তু অনেকে তো প্রাইভেট হসপিটাল থেকে নিয়েছে, তারা কোভ্যাক্সিনটা নিয়েছে বাইরে যাবে বলে। আর কোভ্যাক্সিনের সার্টিফিকেট, কোভিডশিল্ডেরও সার্টিফিকেট না থাকলে সে প্লেনে উঠতে পারছে না, তার পাসপোর্ট ভিসার মতোই কোভিডশিল্ডের সার্টিফিকেটটা লাগছে। ফলে কোভ্যাক্সিন যেটা প্রাইম মিনিস্টার নিতে বলেছিলেন সেটা প্রবলেম হয়ে গেছে স্টুডেন্টদের কাছে। বিশেষ করে হয়তো যার বাইরে যাওয়ার নেই, এখানেই থাকবে, সে হয়তো কোনো রকম নিয়ে স্যাটিসফাইড থাকবে, কিন্তু যাকে বাইরে যাতায়াত করতে হয় পড়াশোনার জন্য বা বিভিন্ন কাজে, তাদের পক্ষে এটা কিন্তু একটা বড় হেডেক হয়ে গেছে। এই হেডেকটা সলভ করবার জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েট রিকোয়েস্ট করি, এটা আমার নামেও দরকার হলে একটা চিঠি তৈরি করে দিতে পারো ইমিডিয়েট। এই পর্যন্ত। বাদ বাকি আর কি আছে? saying that the opposition are playing politics over vaccination process. Now what happened to them? They themselves are taking vaccine. So how do you reply to this? I don't understand why Nadda is saying like this. Is he aware of the facts that because of their negligence, because of their totally, they were interested only Bengal politics, Bengal election. Even after Bengal election also, they want to divide the Bengal. So to implement that policy, they didn't allow people to take precaution before second wave. 6 months, 8 months, what they have done? Nothing. Because of them, they are responsible for this second wave. And for second wave also, they have not given vaccine to the state in a proper manner. Distribution system was totally, absolutely wrong. There are some BJP states, they gave good vaccine. The party office is distributing some vaccines in Gujarat, but the others are not. What they have given? Now also they said from 21st. Means when Prime Minister addressed the nation, the 15 days already lost. Can you imagine then who is responsible? Why opposition will play with a disease? I think BJP is a big disease for everybody. They cannot accept the public verdict. They cannot accept the people's agitation. They cannot accept the public demand. They cannot accept that second wave so many persons died. Even you have seen in Uttar Pradesh, where you will get the number? Where is the authenticate number? The dead bodies are lying with the river, and that dead body is coming to Bengal from Bihar, UP. Don't you think they should be same? Bolo. Ma'am, what happens to the by-elections, ma'am? There are several by-elections due. Has there been any response, any information from the election? We are waiting to see waiting to see that it should be as early as possible, because now the COVID situation is totally controlled. So I think within 7 days time they can do the by-election. There is no need for giving so much time for the candidates. Even our by-election is pending, even within out of 294 also 2 by-election, that 2 election is pending in Murshidabad, and now it is about 7. So I think the Bengal, the election, we are waiting for that when election commission
I came to know that when Prime Minister will give the instruction, then only they will do the by-election. If it is so, then I will request the Prime Minister clear the by-election, because now the situation is okay. But if the third wave come, then you cannot do anything. There are talks going rounds in Delhi, and they may be speculative in nature, ma'am. But then they're saying that maybe they want to delay the by-election process. Why? Within 6 months, it is the system. And now when we organize the election, that time the COVID positive rate was 33%. And now it came down to 3.61, and within 10 days it will be 1 or 2. So don't you think that 33% they can organize the election, and only 1 to 3% they cannot organize the election, and it is also only few sporadic area. There is no contiguity. It is only some areas to areas. There also we don't need many time. We would need only small time. Over the former Chief Secretary issue, when you had said the chapter is completely closed, now again DOPP has sent a memorandum to the former Chief Secretary. I think he is a competent person. He is an honest officer, bright officer. He worked whole of his life with dedication, determination, devotion. You show me some officers like Alapon Bandyopadhyay. And he is totally authorized to take action as per his convenience. Our government will give full support to him. And central government must know you are victimizing an officer who have lost within these 15-20 days his younger brother, his nephew, his mother. 3 he lost. And this boy is mentally, he is some agony, because whole life he worked for the country, and now you are giving this type of befitting reply. But we will not allow this. It is irresponsible behavior, and we will fight the battle whatever we can. তো ইচ্ছা করে করছে, ওরা তো আইন মানছে না। গায়ের জোরে যদি কেউ ভাবে আমি একজন সেলফিশ জায়েন্ট হব, তো গায়ের জোর দেখাচ্ছে। গায়ের জোরে তো আইন চলে না। আইন তো আইনের মতো চলবে, আইনে যাবে, আইন বুঝবে। ল উইল টেক ইটস ওন কোর্স। দেশটা তো শুধু বিজেপির নয়, কটা রাজ্যে ক্ষমতায় আছে, ম্যাক্সিমাম রাজ্যে অপোজিশনরা ক্ষমতায় আছে। তো গায়ের জোর চলবে কোত্থেকে? রাজীব গান্ধীরও 400 মেজরিটি ছিল, কখনো তিনি এসব করতেন না। মেজরিটি ছিল, কত মেজরিটি আছে এই সরকারের? 300 মাত্র মেজরিটি নিয়ে এত বড় বড় কথা কিসের? আর আজকে সরকার আছে, 24-এ তো নাও থাকতে পারে, তখন অন্য সরকার আসবে। আজ যা নিয়ম করছে সেই নিয়মগুলো তারা পাল্টে দিতে পারে। গায়ের জোরে নিয়ম হয় না। কনস্টিটিউশন যেমন আছে দেশের, একটা কনভেনশন আছে, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অ্যান্ড ইজ দ্য পিলার অফ ডেমোক্রেসি। যা ইচ্ছা গায়ের জোরে করা যায় না। জাস্ট হাত তুললো আর ভয়েস ভোটে পাশ করিয়ে দিল গায়ের জোরে, এটা হয় না। ঠিক আছে, এটা আমি বলেছি অফিসারের নিজের সিদ্ধান্ত। সে যেভাবে বলবে আমরা সেভাবেই তাকে সাহায্য করব। ইট ইজ হিজ অ্যাবসলিউটলি ওন ডিসিশন। এবং all the IAS, IPS officers of this country is giving full solidarity to him. It is not his battle that he is fighting alone. It is the battle of IAS and IPS officers. They are fighting the battle together. And one day they will realize when they will become zero. ঠিক আছে? রাজ্যের হিউম্যান রাইটস কমিশনের